নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আমি 25 বছর ধরে ইংল্যান্ডে এবং ইন্ডিয়াতে প্র্যাকটিস করছি। এখনও যে সমস্যাটা আমি সমাধান খুঁজে উঠতে পারিনি, সেটা হচ্ছে যে পেশেন্ট মাঝে মাঝেই বলে যে কিছু ভেগ সিমটমস তার হচ্ছে, যেমন ক্লান্তি, যেমন তার দুর্বলতা, যেমন ত্বকের সমস্যা, চুল পড়ে যাওয়া। এই সমস্যাগুলোর সমাধান কিন্তু ডাক্তারিতে খুঁজে পাওয়া খুব কঠিন। তাই আমি আজকে শরণাপন্ন হলাম আবার আমাদের প্রিয় বন্ধু ডক্টর পৃথ্বীরাজ চক্রবর্তীর, যার লাইফস্টাইল মেডিসিন সংক্রান্ত অগাধ জ্ঞান আছে, যিনি ইন্ডিয়ার দিল্লির এইমস থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করার পরে ইংল্যান্ডে প্রায় 15 বছর ধরে কনসালটেন্ট। পৃথ্বীরাজের কাছে আমি এই প্রশ্নটাই করলাম যে মানুষের এই যে সিমটমগুলো, যেগুলো নর্মাল ব্লাড টেস্টে ধরা পড়ে না, সেগুলো কেন? আর সেটা নিয়ে আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলাম, যেটা আপনার জানা অবশ্যই দরকার। আপনি এই রোগে ভুগুন আর না ভুগুন, এই ভিডিওটা দুটো ভাগে হবে। প্রথম ভাগে আমরা আলোচনা করব যে কী কারণে এই সমস্যাগুলোতে মানুষ ভুগে থাকেন, আর দ্বিতীয় ভাগে আমরা আলোচনা করব যে কি করলে ন্যাচারালি বাড়িতে বসে বিনা পয়সায় আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন। আমরা মেনলি আলোচনা করব মাইক্রোনিউট্রিয়েন্টসের, মানে ডিফারেন্ট মিনারেলস আর ভিটামিনসের। এটা নিয়ে আলোচনা করব যে কেন আপনার এই মিনারেলের ডেফিসিয়েন্সি হয়, কেন এই ভিটামিন ডেফিসিয়েন্সি হয়, আর কিভাবে এটা আপনি ঠিক করতে পারবেন। কখন মিনারেল বা ভিটামিনের ট্যাবলেট আপনাকে খেতে হবে এক্সট্রা, আর কখন আপনি ন্যাচারালি এটাকে ঠিক রাখতে পারবেন। আর দেরি না করে ভিডিওটাতে যাওয়া যাক, মন দিয়ে ভিডিওটা দেখে নিন। ওকে, আজকে আমরা পৃথ্বীরাজকে আবার পেয়েছি আমাদের মধ্যে। আজকে আমরা মেনলি আলোচনা করব যে আমাদের যে বিভিন্ন রকম সিমটম আছে, যেগুলো আমরা অনেকেই ভুগে থাকি, যেমন ক্লান্তি, স্কিনের সমস্যা, চুল পড়ে যাওয়া, বিভিন্ন রকম ইনফ্ল্যামেশন শরীরে, যেটাকে প্রদাহ বলা হয়। এইগুলোর কারণ কি আমাদের খাদ্য? আমাদের খাদ্যে আমরা কি কিছু ভুল খাবার খাচ্ছি বা কিছু খাচ্ছি না, যার জন্য আমাদের এই রোগগুলো হচ্ছে? সেটা নিয়ে আজকে আমরা পৃথ্বীরাজের সাথে আলোচনা করব। মেনলি আমাদের টার্গেট হবে যে আমরা আমাদের খাদ্যে এনাফ মাইক্রো নিউট্রিয়েন্ট পাচ্ছি কিনা। তাহলে আমাদের খাদ্যে দুরকম নিউট্রিয়েন্ট থাকে। একটাকে বলা হয় ম্যাক্রো, যেটা হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, সেটা আমরা সবাই মোটামুটি জানি। আর অন্য হচ্ছে ভিটামিনস অ্যান্ড মিনারেলস, যেটাকে বলা হয় মাইক্রো নিউট্রিয়েন্ট। আজকে মেনলি সেই নিয়ে আলোচনা করা, যে আমাদের খাদ্যে আমরা এটা পাচ্ছি কিনা, এটা না পেলে কি কি রোগ হতে পারে, কি করলে এগুলো আমরা ইজিলি পেতে পারি বা এর সরবরাহ আমরা বাড়াতে পারি, আর আমাদের এটা পাওয়ার জন্য কোনো এক্সট্রা সাপ্লিমেন্ট বা এক্সট্রা ভিটামিন ট্যাবলেট খেতে হবে কিনা। তাহলে পৃথ্বীরাজ, ওয়েলকাম। তাহলে আমাদের আজকে তুমি একটু বোঝানোর চেষ্টা করো যে আমাদের খাদ্যে আমরা গোটা খাদ্য পাচ্ছি কিনা, যেটাকে সুষম আহার বলে, সেটা আমরা পাচ্ছি কিনা আজকের দিনে। হ্যাঁ, তাহলে ব্যালেন্স ডায়েট বা সুষম আহার যেটা বললে সেইটা কে একটুখানি এক্সপ্লেন করা যাক। তাহলে ব্যালেন্স ডায়েটের মধ্যে ম্যাক্রো পার্ট যেটা, সেটা হলো যে প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট। তো সেটা তো সবাই মোটামুটি একটা পরিমাণ মতো নেবার চেষ্টা করে, কিন্তু মাইক্রো পার্ট যেটা যেটা হলো খুব কম পরিমাণে আমাদের লাগে, একটা হচ্ছে মোস্টলি মিনারেলস এবং ভিটামিনস। সেইটার একটা ব্যালেন্সিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্যালেন্সিং কথাটা এই জন্যই বলছি যে এই মাইক্রো মিনারেলস গুলোর কিন্তু পরিমাণটা আমাদের বডিতে খুব কম লাগে। তার জন্য যদি এটার পরিমাণ অতিরিক্ত মাত্রায় হয় তাহলেও একটা সমস্যা হতে পারে, আবার যদি কম মাত্রায় আমরা নিই তাহলেও সমস্যা হতে পারে। খুব কমন এক্সাম্পল যেমন আয়োডিন। তো আয়োডিন এটা বেসিক্যালি পাওয়া যায় সমুদ্রে। তো সেজন্য বিভিন্ন রকম লবণ বা নুন জাতীয় জিনিসের মধ্যে সাধারণত আয়োডিন থাকে। বডিতে এই আয়োডিন এর মাত্রা যদি কমে যায় তাহলে থাইরয়েডের সমস্যা হবে, আবার যদি আয়োডিনের মাত্রা বেড়ে যায় তাহলেও থাইরয়েডের সমস্যা হতে পারে। তো সেই রকম ভাবে সেই জন্য এই ব্যালেন্সিং ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আগে ভাবি বা বলি যে এই মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো তাহলে আসলে কি। তো যদি দেখা যায় যে আমাদের পিরিয়ডিক টেবিল আমরা যেমন কেমিস্ট্রিতে পড়েছি, এই পিরিয়ডিক টেবিলে এখনো
ধরো 118টা এলিমেন্টস আছে, কিন্তু এই 118টা এলিমেন্টস এর মধ্যে হিউম্যানের মধ্যে কিন্তু অলমোস্ট প্রায় 70 থেকে 80টা এলিমেন্টস কিন্তু আমাদের লাগে। তাহলে এতগুলো এলিমেন্টস, সেইগুলোর পরিমাণ মাত্রা যদি বডির মধ্যে ঠিকমতো না মেনটেন হয়, তাহলে নানা রকম ছোটখাটো সমস্যা দিয়ে শুরু হতে পারে, সেটা পরবর্তীকালে আবার বড় সমস্যায় দাঁড়াতে পারে। খুব কমন এক্সাম্পল বলি, যে আমরা আগেকার দিনে যেমন কপারের পাত্রে জল খাওয়া হতো। তো কপার কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিনারেল। কপার মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন এনজাইমের অ্যাক্টিভিটির জন্য দায়ী। কপার যদি কমে যায় বডিতে, তাহলে মাইটোকন্ড্রিয়ার অ্যাক্টিভিটি কমে যাবে। তার ফলে আমাদের কিন্তু নানা রকম লেথার্জি, বা যেগুলো কাজ করতে ইচ্ছা করছে না, এনার্জি লেভেল কমে যাওয়া ইত্যাদি হতে পারে। রেগুলার কপারের পাত্রে জল খেলে সেই কপার ডেফিসিয়েন্সিটা কিন্তু পূরণ হতে পারে আর কি। তো সেই রকম ভাবে মিনারেলস গুলোকেও আবার দুরকম ভাবে ভাগ করা হয়। একটাকে বলা হয় ম্যাক্রো মিনারেলস, মানে যেগুলোর পরিমাণ বডিতে একটু বেশি লাগে। ফর এক্সাম্পল ক্যালসিয়াম, প্রচুর বোন, পুরো আমাদের যে হাড় সেটা পুরোটাই ক্যালসিয়াম দিয়ে তৈরি, সেটা ক্যালসিয়ামটা বেশি লাগে। ফসফরাসটা বেশি লাগে, কারণ ক্যালসিয়াম ফসফেট লাগে বোন তৈরি করতে। সেরকম আরো কয়েকটা মিনারেল, যেমন আয়রন লাগে হিমোগ্লোবিন তৈরি করতে। হ্যাঁ, এরকম কতগুলো মিনারেলস আছে যাদেরকে আমরা বলি ম্যাক্রো মিনারেল। ম্যাক্রো মিনারেলের মধ্যে কিন্তু সোডিয়াম আর পটাশিয়ামটাও পড়ে, কারণ সোডিয়াম পটাশিয়াম একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যানেল আছে আমাদের মধ্যে, সেই কনস্ট্যান্টলি সোডিয়াম পটাশিয়াম ট্রান্সফার হচ্ছে সেই চ্যানেলের মধ্যে দিয়ে, ম্যাক্রো মিনারেলের মধ্যে এগুলো পড়ে। আবার কতগুলো মিনারেল আছে যেগুলো খুব কম লাগে। এই যে 70-80টা মিনারেলের কথা বললাম, তার মধ্যে বেশিরভাগগুলোই হচ্ছে খুব কম পরিমাণ লাগে। এবার সেইগুলো হলো যেমন জিঙ্ক কম লাগে, তারপরে ম্যাঙ্গানিজ হতে পারে, মলিবডেনাম হতে পারে, সেলেনিয়াম হতে পারে। এই সমস্ত বিভিন্ন আরো অনেক মিনারেলস আছে যেগুলো খুব কম পরিমাণ লাগে। তা এই মিনারেল গুলো তাহলে আসে কোথা থেকে বডিতে? এই মিনারেল গুলোর সোর্সটা হচ্ছে অফকোর্স আমাদের ফুড, ওয়াটার, অ্যান্ড টু সাম এক্সটেন্ট এয়ার অলসো। এই তিনটে, আয়ুর্বেদে তো আমরা বলি যে 5টা এলিমেন্ট আছে। তাই তার মধ্যে ফুড, খাবার, মানে যেটাকে বলা হয় আর্থ, ওয়াটার অ্যান্ড এয়ার, এই তিনটেই হচ্ছে মানে মোস্ট ইম্পর্টেন্ট ফিজিক্যাল এলিমেন্ট। তো এই তিনটে দিয়েই কিন্তু আমাদের বডিতে এই মিনারেলস গুলো আসে। খাবারের মধ্যে যদি আজকে এই মিনারেল গুলোর ডেফিসিয়েন্সি বা টক্সিসিটি হয়, যেটা তুমি বললে নানা রকম ভাবে বিভিন্ন রকম সিস্টেমেটিক প্রবলেম শুরু হতে পারে, যেমন চুল পড়ে যেতে পারে, শরীরটা ক্লান্ত লাগতে পারে, কাজ করার মতো এনার্জি পাওয়া যাচ্ছে না হয়তো কোনো রিজনে, স্কিনের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, তারপরে স্টমাক বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা হতে পারে। তো এই বিভিন্ন সমস্যাগুলোকে ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে আমি কোন মিনারেলটা ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে সেইটাকে আইডেন্টিফাই করা খুব মুশকিল। সেই জন্য অনেক সময় ডাক্তাররা একটা যখন সমস্যা আইডেন্টিফাই হচ্ছে না, তখন একটা জেনারেল একটা সাপ্লিমেন্ট দেওয়ার কথা ভাবে, যেমন একটা মাল্টিভিটামিন বলা হয়। এখন তো মাল্টিভিটামিনের সাথে বিভিন্ন রকম মিনারেলসও অ্যাড করে দেওয়া হয় আর কি। তো আহ, সেটা একটা ওয়ে অফ ইউনো, যে এইভাবে জিনিসটাকে দেখা। কিন্তু আমাদের রেগুলার ডায়েটে এই মিনারেল গুলোকে বা ভিটামিনস গুলোকে ঠিক পরিমাণ মতো খাওয়া, সেটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। আচ্ছা, তা আরো আগে যাওয়ার আগে তাহলে একটা কথা জিজ্ঞেস করি। যেমন তুমি বললে তামার পাত্রে জল খেলে তামাটা রিপ্লেনিশড হয়, আর যেটুকু তামা বা কপার আমাদের লাগার কথা সেটা আমরা মোটামুটি পেয়ে যাই, তাহলে সেটা একটা সিম্পল ওয়ে হলো। তেমনি আগেকার দিনে আমরা লোহার পাত্রে রান্না করতাম, লোহার হ্যাঁ। পাত্রে রান্না করলে কিছুটা লোহা আসতে পারে। তো হুম। এরকম আরো অনেক কিছু আমরা আগেকার জীবনে করতাম যেটা এখন আমরা করি না, কারণ যত আমরা ঠিক। মডার্ন হয়েছি, তত মডার্ন লাইফস্টাইলে গেছি, তত টেক অ্যাওয়ে ফুড খাচ্ছি, বাইরের খাবার খাচ্ছি, বাড়িতে রান্না করছি না। এই জন্যেই কি ডেফিসিয়েন্সি গুলো আরো বেড়েছে? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে এই যে তুমি বললে যে আর্থ, যেখান থেকে খাবারটা আসছে, আর্থের কোয়ালিটিটাও তো ইম্পর্টেন্ট। আমরা যে মাটির যে কোয়ালিটি সেটাও তো দিনে দিনে খারাপ হচ্ছে, তাই না? 100 বার। তো মাটির কোয়ালিটি তো ডেফিনেটলি খুবই খারাপ হয়ে যাচ্ছে ওভার দ্য টাইম। এবং তার ফলে মাটির থেকে যে এই নিউট্রিয়েন্টস গুলো বিভিন্ন রকম আহ, উদ্ভিদ বা প্ল্যান্টস যারা, তারা ওই মিনারেলস বা ভিটামিনস গুলোকে শোষণ করে নেয় মাটির ভেতর থেকে। এবং তারপরে আমরা যখন আবার সেই
প্ল্যান্টস গুলো খাচ্ছি বা অন্য কোনো অ্যানিমালস যখন সেই প্ল্যান্ট গুলো খাচ্ছে তারা সেইটাকে অ্যাবজর্ব করতে পারে। কিন্তু যদি মাটির মধ্যেই কোয়ান্টিটি অফ মিনারেলস কমে যেতে থাকে বা রং মিনারেলস যেগুলো আমাদের বডির মধ্যে প্রয়োজন নেই সেই মিনারেলস গুলো মাত্রা বেড়ে যেতে থাকে, তখন প্ল্যান্টস এর মধ্যে সেইগুলোর একটা ব্যালেন্সিং এর ডিসঅর্ডার আসবে এবং আলটিমেটলি সেইটার প্রভাবটা কিন্তু আমাদের মধ্যেও পড়বে। দেখা গেছে যে এখনকার দিনের যে আগেকার দিনের যে ব্যানানা, কলা বা অরেঞ্জ, একটা কলা বা একটা অরেঞ্জের মধ্যে যে পরিমাণ নিউট্রিয়েন্টস থাকতো, মাইক্রো নিউট্রিয়েন্টস থাকতো, এখনকার দিনের যে কলা বা ব্যানানা তার মিনিমাম 7টা বা 8টা কলা বা ব্যানানা খেলে তবে সেই নিউট্রিয়েন্টসটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। মানে তো তার ফলে ওভার দ্য টাইম এই সয়েল বা মাটির কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু একটা নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হতে হতে চলেছে আর কি। আচ্ছা, মিনারেল তো বুঝলাম যে মিনারেল গুলো আমাদের 70-80টা মিনারেল আমাদের দরকার, সেগুলো আমরা নেচার থেকেই নর্মালি পাইতাম, এখন হয়তো আমরা পাচ্ছি না। ভিটামিনটাও তো কি একই ব্যাপার? হ্যাঁ, ভিটামিন এবং মিনারেল দুটোই মোটামুটি সাধারণত আমরা প্ল্যান্টস, মানে উদ্ভিদ, বা যত শাকসবজি খাই তার মধ্যে থেকেই আসে। তো মিনারেলস এর আরেকটা সোর্স হচ্ছে আইদার সমুদ্রের মাছ বা অন্য কোনো সামুদ্রিক প্রাণী অথবা সামুদ্রিক কোনো প্ল্যান্টস, ইভেন সমুদ্রের জল। এই এই সোর্সটা একটা, মানে হিউম্যান তো একটা সময় সমুদ্র থেকেই ইনফ্যাক্ট ইভলিউশনারি তৈরি হয়েছে, কাজেই সব প্রাণী সমুদ্র থেকে এসছে। সব পানি তাই সমুদ্র থেকে এসছে। তাই আমি এটা হ্যাঁ, পড়েও ছিলাম যে সব প্রাণীরই সমুদ্রের কিছু না কিছু জিনিস অন আ রেগুলার বেসিস লাগে। একদম তাই, একদম তাই। আর একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস আছে যেটা হচ্ছে যে সমুদ্রের জলের মধ্যে এই মিনারেলস গুলোর যে মাত্রাটা সেটা অনেকটাই কিন্তু বা হিউম্যান বা অন্যান্য অ্যানিমেলের যে পরিমাণ লাগে তার রেশিওটার সাথে ম্যাচ করে, পারফেক্ট ব্যালেন্স। পারফেক্ট ব্যালেন্স হয় আর কি। তো সেই জন্যে আহ, এই মিনারেলস গুলো অনেক সময় আমরা বলি যে যদি যারা ওই সামুদ্রিক লবণ মানে সৈন্ধব লবণ যেটাকে বলে আর কি, আমরা অনেক সময় ইংরেজিতে বলে সেল্টিক সল্ট, তো সেই লবণটার মধ্যে কিন্তু সমস্ত মিনারেলের মাত্রাটা থাকে। তো কোনো কোনো সময় খাবারের সময় আমরা যদি সেই একটুখানি সেল্টিক সল্ট ইউজ করি বা সামুদ্রিক লবণ ইউজ করি তাহলে অনেক ডেফিসিয়েন্সি কিন্তু মানে পূর্ণ হতে পারে আর কি, যেটা হয়তো স্বাভাবিকভাবে বিভিন্ন রকম প্ল্যান্টস বা শাকসবজির মধ্যে সব সময় নাও আসতে পারে বিকজ অফ দ্য সয়েল কোয়ালিটি খারাপ হয়ে যাওয়ার, যেটা আমরা আগে বললাম আর কি। আর ভিটামিনসটা ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট জিনিস। ভিটামিন তো জানি আমরা দু রকম ভিটামিন হয়, ফ্যাট সলিউবল আর ওয়াটার সলিউবল ভিটামিন। সেই জন্য ভিটামিনটার কোয়ালিটিটা কিন্তু রান্নার সাথে খুব ইম্পর্টেন্ট। যত আমরা হাই হিটে রান্না করব তত কিন্তু ভিটামিন আস্তে 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 ডিগ্রেড করে যেতে পারে। তো সেই জন্য কাঁচা শাকসবজি, ফ্রুটস, ভেজিটেবল অল্প আঁচে যেগুলোকে বয়েল করে খাবার, সেই রকমের মধ্যেই কিন্তু ভিটামিনসটা সব থেকে বেশি থাকবে। যত বেশি আমরা হিট দেব তত ভিটামিনসটা তাদের নিজেদের কম্পাউন্ডিং যে স্ট্রাকচারটা সেইটা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, বডি সেইভাবে আর বাইরে থেকে ভিটামিন পাবে না। তার মানে আমরা যেটা বুঝলাম যে আমাদের শরীরে প্রায় 70-80টা ছোট 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 মিনারেলস অ্যান্ড ভিটামিনস লাগবে অল্প পরিমাণে অন আ রেগুলার বেসিস। সেটাকে মেজারমেন্ট করা খুব ডিফিকাল্ট। তাই আমাদের একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করতে হবে, যেটা আমরা বহু বছর ধরে করে এসেছি। তার থেকে যদি অন্যদিকে যাই তাহলে এই ডেফিসিয়েন্সিগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা জায়গায় আসবে, যার ফলে আমাদের এই রোগগুলো হতে পারে। ক্লান্তি, চামড়ার রোগ, চুল পড়ে যাওয়া, অন্যান্য ইনফ্ল্যামেশন, হুম। গাটের রোগ, এটসেট্রা। তাহলে এটা আমরা বুঝলাম যে এইগুলো খুব ইম্পর্ট্যান্ট আমাদের ডায়েটে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে সারাদিনে আমরা কি কি করতে পারি যাতে কমন যে মিনারেলস অ্যান্ড ভিটামিনস সেগুলো আমরা পেতে পারি সাপ্লিমেন্টের সাহায্য ছাড়া? সাপ্লিমেন্ট নিয়ে আমরা একটু পরে কথা বলবো। মেন মিনারেলসটা আমাদের আসছে হচ্ছে কোথা থেকে আমরা দেখলাম, একটা হচ্ছে আমাদের ফুড মানে খাবার থেকে, 2 নাম্বার হচ্ছে ওয়াটার যে জলটা আমরা খাই সেইটা থেকে, আর থার্ড হচ্ছে এয়ার। এই তিনটে হচ্ছে মেন সোর্স। তাহলে খাবারের কথায় আগে আসি। তাহলে আহ, খাবারের মধ্যে আমাদের আনতে হবে একটু ভ্যারাইটি। তাহলে যত বিভিন্ন কারণ প্রত্যেকটা প্ল্যান্টস বিভিন্ন রকম পরিমাণের মিনারেলস মাটি থেকে শোষণ করে নেয়। তাই 70-80টা মিনারেলের সবার তো কোয়ান্টিটি সমান থাকবে না। কাজেই যত আমি ভ্যারাইটি অফ ফ্রুট খাবো তত
আমার চান্স হবে যে আমি সমস্ত এই 70-80টা কম্পাউন্ডকে আমি নিজে কনজিউম করতে পারছি। তাহলে প্রথম কথা হচ্ছে ভ্যারাইটি অফ ফুড, নাম্বার ওয়ান। নাম্বার টু, আবার সেই প্রশ্নটা আসছে যে যত আমি খাবারকে কিন্তু হাই হিটে রান্না করব, তত আমার এই মিনারেল বা ভিটামিনস গুলো ড্যামেজ হওয়ার চান্স থাকবে। কাজেই হিটটাকে যদি আমি কম রাখি, তখনই আমার বডি কিন্তু এই যে খাবারগুলোর থেকে ভিটামিনস বা মিনারেলস গুলোকে ঠিক মতো অ্যাবজর্ব করে নিতে পারবে। নাম্বার থ্রি, জল সেটা জল হ্যাঁ, জল। জল কিন্তু একটা প্রচন্ড ইম্পর্টেন্ট। মানে আমাদের দেশে আমরা বিভিন্ন জায়গায় জলের সোর্সটার কথা ভাবতে হবে। আমরা যেমন সারফেস ওয়াটার ইউজ করছি, মানে একটা পাইপ দিয়ে মাটির নিচ থেকে জল অ্যাবজর্ব করছি। দ্যাট ইজ অ্যান এক্সেলেন্ট কোয়ালিটি অফ ওয়াটার, কারণ ওই ওয়াটারের মধ্যে মোটামুটি আহ, যে জলটা ফিল্টার্ড হয়ে, সারফেস ওয়াটারটা ফিল্টার্ড হয়ে যখন যাচ্ছে, তখনই কিন্তু মোটামুটি আর্থের যে মিনারেলস গুলো থাকছে সেইগুলো ওই জলের মধ্যে চলে আসছে। এখন কোনো কোনো জায়গায় আমরা দেখেছি কোনো কোনো মিনারেল অত্যধিক মাত্রায় আসছে, যেমন আর্সেনিক কোনো জলে বেশি, কোনো জলে অন্য কোনো মিনারেল বেশি, যার জন্য আবার টক্সিসিটিও হয়, সেটাও একটা সমস্যা। কিন্তু সেই জলগুলো, মানে যে ডিপ টিউবওয়েল বলি আমরা, যেটা অনেক গভীর ইয়ের থেকে জলের তল থেকে জলটা নিয়ে আসা হয়, সেই জলে কিন্তু খুব গুড পরিমাণ মিনারেলস থাকে এবং সেইগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। কিন্তু প্রবলেম হচ্ছে বর্তমান যুগে আহ, আমাদের প্রত্যেকের বাড়িতে এখন আরও ফিল্টার লাগানো আছে। এখন এই আরও ফিল্টার কিন্তু সমস্ত মিনারেলস গুলোকে, মানে বেশিরভাগ মিনারেল গুলোকেই কিন্তু বাইরে বার করে দেয়। এবার যারা এই আরও ফিল্টারের জল বহুদিন ধরে খাচ্ছে, তাদের কিন্তু মিনারেল ডেফিসিয়েন্সি হতেই পারে। হ্যাঁ, তো সেই জন্য তারা তখন কি করবে? তারা তখন ভাবতে হবে যে অন্য কোনো সোর্স থেকে সেই মিনারেলটাকে আনতে পারে কিনা। যেমন যেটা একটা উদাহরণ দেওয়া হলো, যে সমুদ্রের লবণ, সৈন্ধব যেটা লবণ সন্ধ্যব সৈন্ধব লবণ লবণ বা সেল্টিক সল্ট। বা অনেকে সেল্টিক সল্ট যদি হিমালয়ান হ্যাঁ হিমালয়ান সল্ট, হ্যাঁ, রক সল্ট, হ্যাঁ, সেই রকম সল্ট হয়। হ্যাঁ, আমরা যখন আইসল্যান্ডে গেছিলাম তখন আইসল্যান্ডে ছিল লাভা সল্ট। হ্যাঁ, তো সেই রকম সল্ট যদি আমরা বিভিন্ন রকম ভাবে একটু একটু করে খাবারের মধ্যে অ্যাজ এ স্যালাড বা অল্প জন স্প্রিঙ্কেল করে খাওয়া হয়, তাতে কিন্তু ওই ডেফিসিয়েন্সি গুলো একটুখানি হলেও সর্ট আউট হতে পারে। আর ফোর্থ পয়েন্ট হচ্ছে এয়ার। এয়ারের কথাটা যদি বলি, তাহলে এয়ারের একটা সমস্যা হচ্ছে যে এখন মডার্ন ইয়েতে, সেটা হচ্ছে শহরতলিতে এয়ারের পলিউশন। এয়ার পলিউশনের জন্য কিন্তু আমরা আমাদের বডিতে অনেক টক্সিক মিনারেল ঢুকছে, যেটা আমাদের বডিতে কিন্তু সেরকম ভাবে প্রয়োজন নেই। তো, হ্যাঁ, লেড অত্যধিক মাত্রায় ঢুকে যেতে পারে। এই এই ধরনের মিনারেল গুলো কিন্তু অ্যাকচুয়ালি আর্থের সারফেসে থাকে না, এগুলো অনেক ডিপ কোর অফ দি আর্থে থাকে। আমরা খুঁড়ে খুঁড়ে সেই মিনারেল গুলোকে এখন বার করেছি বিভিন্ন কারণে। এখন ব্যাটারি তৈরি করতে লেড লাগে, কোনো রেডিয়েশন প্রোটেকশন করতে লেড লাগে, কিন্তু এই লেড গুলো যখন আবার ফেলে দেওয়া হচ্ছে, তখন এগুলো আবার আর্থে এসে মিশছে। কিন্তু এইগুলোর মাত্রা, তার ফলে আমাদের বিভিন্ন রকম খাবার, ওয়াটার, ফুড, এয়ার, সবকিছুর মধ্যে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাই সেই জন্য পলিউটেড এয়ার যত আমরা নিচ্ছি, তত আমাদের বডির মধ্যে কিন্তু কোনো কোনো এলিমেন্টস ঢুকছে যেগুলোর প্রয়োজন আমাদের বডি ততটা নেই। সিমিলারলি সেই জন্য এয়ারের থেকে যে আহ, আহ, মানে বিভিন্ন রকম মিনারেলস গুলো আমরা নিচ্ছি, সেটা যদি পলিউটেড এয়ার হয়, তাহলে আবার ভাবতে হবে যে সেইটাকে কি করে অ্যাভয়েড করা যাবে আর কি। তার জন্য মাঝে মাঝে একটু ফ্রেশ এয়ার যেখানে আছে সেখানে থাকতে হবে। যাদের বাড়িতে এসি আছে তারা কিছুটা হলেও ফিল্ট্রেশন হয় এগুলো, কিন্তু কমপ্লিটলি মিনারেলস ফিল্ট্রেশন তো করা যায় না সেইভাবে। কাজেই মাঝে মাঝে তখন দূরে একটু বেড়াতে যেতে হবে, কোনো জায়গায় গিয়ে ফ্রেশ এয়ার যেখানে পাওয়া যায়, একটু মাউন্টেন বা সমুদ্রের ধারে, সেখানে গিয়ে কিছুদিন থাকতে হবে। তো এইভাবে বিভিন্নভাবে এটাকে ব্যালেন্স করতে হবে। কিছু কিছু গাছ আছে যেমন স্নেক এক্স্যাক্টলি। প্ল্যান্ট, হ্যাঁ, এগুলো ইনডোরে রাখলে এরা বলে যে এরা এয়ারটাকে ফিল্টার করে দেয়। তো এক্স্যাক্টলি। এটা করা যায়, গাছ লাগাতে হবে, গাছ লাগালে আমাদের গাছ, হ্যাঁ, পলিউশনটা কমবে। পলিউশনটা কমবে। হ্যাঁ, বেশ। ইনডোর প্ল্যান্ট লাগালে অনেক প্ল্যান্টই আছে যেগুলো এই হাওয়াটাকে বিশুদ্ধ করার চেষ্টা করে আর কি। তো হ্যাঁ, মানে এইরকম নানা রকম ভাবে সেটা করতে হবে। তাছাড়াও কিছু কিছু পদ্ধতি আছে যেটা টক্সিন কি করে বডি থেকে বার করে দেওয়া যায়, সেটা নিয়ে বরং আমরা পরে পরে একটু আলোচনা করব। যে আহ, কিছু কিছু আয়ুর্বেদিক পদ্ধতি আছে যেগুলো আমাদের বডি থেকে টক্সিন থেকে রিলিজ করতে সাহায্য আচ্ছা করে। আচ্ছা, সেইগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। ডেফিনেটলি ওটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে আমি জাস্ট একটু রিক্যাপ করি। তাহলে আমরা শুনলাম যে চারটে ভাবে আমরা বিভিন্ন রকম মিনারেলস এন্ড ভিটামিনস পাই। একটা হচ্ছে খাবার নিয়ে। খাবার নিয়ে জাস্ট টু ক্ল্যারিফাই, আমি যতদূর জানি 30 রকম প্লান্ট বেসড খাবার সারা সপ্তাহে খেতে, ভ্যারাইটি, হুম, 30 রকম ভ্যারাইটি। হুম, তার মধ্যে সবজি পড়ে, ফল পড়ে, মশলা পড়ে,
হুম। এইগুলো বিভিন্ন রকম যদি আমরা রান্না করি সারা হ্যাঁ। সপ্তাহ ধরে, 30টা প্লান্ট প্রোডাক্ট খেলে আমাদের মিনারেলগুলো নর্মালি আসে। সেটা একটা। 2 নম্বর শুনলাম আমরা যে তামার পাত্রে জল খাওয়া, লোহার পাত্রে রান্না করা, এগুলো করা। 3 নম্বর আমরা শুনলাম যে সামুদ্রিক সোর্স সব খাবারে রাখতে। তাহলে যারা আমরা সামুদ্রিক মাছ খেতে পারি, এবার বাঙালিদের পক্ষে সুখবর হচ্ছে ইলিশ মাছটাও সামুদ্রিক মাছের মধ্যে পড়ে। তাহলে হ্যাঁ। যারা যারা সামুদ্রিক মাছ খেতে পারবে বা সামুদ্রিক লবণ খেতে পারবে বা ওরকম কিছু প্রোডাক্ট খেতে পারবে, তাদের জেনারেলি সোর্স অফ ভিটামিনস এন্ড মিনারেলস এসে যাবে। সেকেন্ড বলেছিলে যে রান্না করার পদ্ধতি, সেটা নিয়ে তো আমরা অনেকবারই বলেছি যে পাত্রটা ঠিক মতো চুজ করতে হবে আর হ্যাঁ। হিট কম রাখতে হবে। 3 নম্বর বললাম জল, আরও ওয়াটার লং টার্ম না খেলেই ভালো, খেলে আমাদের একটু এক্সট্রা সল্ট মিনারেলস অ্যাড করতে হবে। আর 4 নম্বর হচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণটা খুব একটা লোকের হাতে অপশন নেই, বাট যদি একটু হাওয়া বদল করতে পারে বা যদি একটু গাছ লাগাতে পারে আশেপাশে বা ইনডোর প্লান্ট রাখতে পারে, এই হচ্ছে উপায় যাতে আমাদের মিনারেলস অ্যান্ড ভিটামিনস এনাফ শরীরে ঠিকঠাক আসে আর এক্সট্রা টক্সিন না ঢোকে। আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই রাখবো। আর ডক্টর পৃথ্বীরাজ চক্রবর্তীর সঙ্গে আমার যে আলোচনা, যে খাদ্য কি করে আপনার ওষুধ হতে পারে, ওষুধ না খেয়ে শুধু ভালো খাদ্য খেয়ে কি করে ভালো থাকতে পারেন, সেটা না দেখে থাকলে এখানে লিঙ্ক করে দিলাম। আর এই ভিডিওর দ্বিতীয় পর্বটা এখানে লিঙ্ক করে দিলাম।